কনকনের শীতে যুবধুবু দেশ, চরম ভোগান্তি মানুষের, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। চলতি মাসে আরও 5টি শৈত্যপ্রবাহের সম্ভাবনা। বাংলাদেশ ভারত সম্পর্ক নয়নে পর্যাপ্ত সময় দরকার, মত বিশ্লেষকদের। উভয় রাষ্ট্রকে একযোগে কাজ করার পরামর্শ। দেশে মোট ভোটার 12,37,00,000। 2রা মার্চ পর্যন্ত চূড়ান্ত তালিকা। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম শুরু 20 জানুয়ারি। এবং টেকনাফে বেড়ে গেছে অস্ত্রের মুখে জিম্মি এবং অপহরণের ঘটনা। আতঙ্কে স্থানীয়রা, ব্যবস্থার আশ্বাস আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। পৌষের কনকনের শীতে কাঁপছে দেশ। দিনের বেশিরভাগ সময় সূর্যের আলো না থাকায় এবং উত্তর পশ্চিমের হিমেল বাতাসে দিনভর অনুভূত হয় হাড় কাঁপানোর শীত। শীতবস্ত্রের অভাবে কষ্টে দিন কাটছে ছিন্নমূল এবং নিম্ন আয়ের মানুষের। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। চলতি মাসে দেশ জুড়ে 3 থেকে 5টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। আজ সকাল 6টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, চুয়াডাঙ্গা থেকে শীতের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফ জাহান। সাইফ, জেলায় আজ কেমন দেখছেন শীতের অবস্থা? শুরুতেই চুয়াডাঙ্গায় শীতের তাপমাত্রা বৃদ্ধি হয়েছে। গতকাল চুয়াডাঙ্গা সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস, যা আজ কিছুটা বেড়ে 9.8 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। আর এই শীতের তীব্রতা বৃদ্ধি হওয়ার কারণে সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু কাজে বের হলেও তারা কিন্তু কোনো কাজ না পেয়েই ঘরে ফিরে যাচ্ছে। আর যারা কাজে বের হচ্ছে তারা কিন্তু সেভাবে কাজ করতে পারছে না, কারণ শীতের অনুভূতি বেশি হচ্ছে। আর হিমেল হওয়ার কারণে মানুষ কিন্তু একেবারেই অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে শীতের তাপমাত্রা। আর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আমরা যে খোঁজ নিয়ে দেখেছি যে 20টি শিশু ওয়ার্ডের রোগী থাকার কথা থাকলেও সেখানে প্রতিদিনই 1 থেকে 150 রোগী ভর্তি হচ্ছে। আর শিশুদের ভিতরে ডায়রিয়ার প্রকোপটা বেশি। আর ডায়রিয়ার কারণে যারা হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন তারা কিন্তু হিমশিম খাচ্ছে এই শিশুদের নিয়ন্ত্রণ করার জন্য। আর বর্তমানে চুয়াডাঙ্গার যে পরিস্থিতি চলছে, জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে ইতিমধ্যেই তারা 10,000 কম্বল বিতরণ করেছে এবং আরো কম্বল বিতরণের জন্য তারা ত্রাণ মন্ত্রণালয়ে তারা কাগজ পাঠিয়েছে যে দ্রুত যেন আরো কম্বল বরাদ্দ আসে এবং তারা যেন সাধারণ খেটে খাওয়া মানুষের ভিতরে কম্বল বিতরণ করতে পারে। এই ছিল চুয়াডাঙ্গাতে সর্বশেষ শীতের নিউজ। সাইফ, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে উভয় দেশের পর্যাপ্ত সময়ের প্রয়োজন রয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক লাইলুফার ইয়াসমিন। আবার দিল্লি ঢাকা সম্পর্ক মজবুত করতে উভয় রাষ্ট্রকে একযোগে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। কাজী শাহরিনের বিশেষ প্রতিবেদন। বাংলাদেশ ভারতের রাজনৈতিক ইতিহাস দীর্ঘদিনের। দুদেশের মধুর সম্পর্কে কালো মেঘের ছায়া পড়া শুরু করে বাংলাদেশে আকস্মিক রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে। একের পর এক ইস্যুকে কেন্দ্র করে এ সম্পর্ক এখন তলানিতে নেমেছে। গত 9 ডিসেম্বর ঢাকা সফর করে যান ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সফরের উদ্দেশ্যই ছিল চিরধরা সম্পর্ক জোড়া লাগানো। একদিনের সফরকালের একের পর এক বৈঠক করে বিক্রম মিশ্রি ঢাকা ছাড়েন। তবে দিন শেষে চিরধরা সম্পর্কে মলম হতে পারেনি তার সফর। বিশ্লেষকরা বলছেন, গত 16 বছরে দিল্লি বাজি ধরেছিল হাসিনার উপর, অথচ তা হওয়ার কথা ছিল বাংলাদেশের সঙ্গে। ব্যক্তির প্রতি একনিষ্ঠ দরদ বা ভালোবাসার কারণে চিরধরা সম্পর্কে জোড়া লাগাতে সময় লাগছে। দুটি দেশের সম্পর্ক উন্নয়নের জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে হয় এবং এটা সিস্টেমেটিক্যালি দুই পক্ষ থেকেই কাজ করতে হবে। কাজ করে এটাকে আস্তে আস্তে এটাকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে। বহুদিনের সম্পর্ক ফের স্বাভাবিক করতে দুই প্রতিবেশীকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দরকার বলে মনে করেন
তিনি। দুই দেশের সরকারেরই আমার মনে হয় সমানভাবে একটু খেয়াল করতে হবে যাতে দুই পক্ষ থেকে সরকারি পর্যায় থেকে যাতে উত্তেজনাকর কোনো কাজ না করা হয়, উত্তেজনাকর কোনো বক্তব্য যাতে না দেওয়া হয়, এবং সেটাকে কিভাবে আরো স্মুথ করা যায়, সেখানে আরো কি করে নতুন করে সম্পর্কের এরিয়াগুলা বাড়ানো যায়। সম্পর্ক উন্নয়নে ঢাকা দিল্লি একযোগে কাজ করলে পারস্পরিক ভিত মজবুত হবে বলেও মনে করেন এ বিশেষজ্ঞ। কাজী শাহরিন, মোহনা সংবাদ। দেশে মোট ভোটার 12,36,83,000। এর মধ্যে পুরুষ ভোটার 6,33,30,103 ও নারী ভোটার 6,03,52,415 জন। নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ এবং 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এমআর আসাদের প্রতিবেদন। নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই প্রকাশ হলো খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশন প্রকাশিত তালিকায় ভোটার প্রায় 12,37,00,000। ভোটার বৃদ্ধির হার 1.5%। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা 994। আজকে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে সেখানে ভোটার সংখ্যা 12,36,83,512। ভোটার তালিকা প্রকাশের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, মৃতদের তালিকায় রাখা সহ জনপ্রতিনিধিদের প্রভাবে পূর্বে তালিকা শুদ্ধ থাকেনি। তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করতে যায় কোনো একজন জনপ্রতিনিধি বা স্থানীয় কোনো ব্যক্তি, উনি ওনার নিজের ভোটার যারা আছে 18 বছর হয়তো পূর্তি হয় না, বয়স বাড়ায় তাকে তালিকাভুক্ত করে ফেলে। যারা গতকালকে 18 বছর বয়প্রাপ্ত হয়েছেন কিন্তু ভোটার তালিকায় সন্নিবেশিত হন নাই, তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশিত করা এবং এই সংখ্যাটাকে আমাদের এই ভোটার তালিকায় সন্নিবেশ করতে কোনো আইনি জটিলতা নাই। সংস্কার কমিশনের সঙ্গে ইসির কার্যক্রম সাংঘর্ষিক হবে না উল্লেখ করে 17 বছর বয়সীদের ভোটার করা বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্যের অপেক্ষার কথা জানান সানাউল্লাহ। যদি এটা নিয়ে ভবিষ্যতে কোনো রাজনৈতিক মতৈক্য হয় এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়, সংবিধানে কোনো পরিবর্তন আসে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে কোনো ওভারল্যাপ হবে কিনা আমরা তা মনে করছি না, কারণ সংস্কার কমিশন যে সংস্কার প্রস্তাবই দেন না কেন ভোটার তালিকা তো একটা লাগবে। 1 বছরের মধ্যে সব কাজ শেষ করতে গিয়ে জটিলতা সৃষ্টির আশঙ্কা নাকচ করে দেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এই কমিশন দায়িত্ব গ্রহণের পরে পরিবর্তিত পরিস্থিতিতে একটা শুদ্ধ ভোটার তালিকা ছাড়া আমরা কনফিডেন্ট বোধ করছি না। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সময়ে টেকনাফে অস্ত্রের মুখে জিম্মি করা এবং অপহরণের ঘটনা বেড়ে গেছে। গত 30 ডিসেম্বর একসঙ্গে 18 জন বনকর্মী এবং পরদিন আরও 8 জনকে অপহরণ করা হয়। এসব ঘটনায় টেকনাফের বাসিন্দাদের মাঝে অপহরণ আতঙ্ক তৈরি হয়েছে। বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে নিয়ে অপহরণকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। 30 ডিসেম্বর জাদিমুরা পাহাড়ি এলাকা থেকে 18 জন বনকর্মীকে ধরে নিয়ে যায় অপহরণকারীরা। পরে একই দিন আরও একজনকে অপহরণ করা হয়। 31 ডিসেম্বর 18 জন মুক্তি পেলেও আবার একই দিন হোয়াইকং শামলাপুর সড়ক থেকে সিএনজি থামিয়ে আরও 8 জনকে অপহরণ করা হয়। পরে মুক্তিপণ পেয়ে 8 জনকে 1 জানুয়ারি ছেড়ে দিলেও বাকি একজনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আমাকে বলছে তোকে মেরে ফেলবো, এটা সব রেপ হতো, তোর বাবা আনছে। আমি বলছি আমার বাবা আনে না, আমরা যখন সরকারি কাজ করি সরকারি বন বিভাগের লোকে আনছে র্যাব, আমার বাবা আনে না, আমাকে আপনারা মারেন না। তো আমাকে অস্ত্র নিয়ে অনেক মারছে, এখানে মারছে এখানে মারছে, আমাকে জবাই দিবার জন্য নাড়াইছে ওরা। যারা স্থানীয় আছে বিশেষ করে আমরা অনেকটাই আতঙ্কের মধ্যে থাকি, কারণ এখন যে সন্ত্রাস গ্রুপরা রয়েছে তারা অধিকাংশ হচ্ছে এখন অপহরণের জন্য গিয়া করে থাকে। তারা 7 জন 8 জন আছে, 8 জন নেলিওর 2 গাড়ি। ঘটনাস্থল বিশ্লেষণ করলে দেখা যায় বাহারছড়া, হোয়াইকং ও রঙ্গিখালি দিয়ে সবচেয়ে বেশি অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণকারী চক্রের কাছে আইন শৃঙ্খলা বাহিনীও অসহায় হয়ে পড়েছে এমন অভিযোগ স্থানীয়দের। অপহরণের বিষয়টি নিয়ে আমরা চরম আতঙ্কের মধ্যে আছি। আজকে দীর্ঘদিন থেকে এই অপহরণ বাণিজ্য চলে আসছে। অপহরণ যারা করে তারা একদিকে ধরে নিয়ে যাওয়ার পরে মুক্তিপণ আদায় করে। রোহিঙ্গা আসার পর যেভাবে অপহরণ চলছে আমরা ঘর থেকে বের হতে পারছি না। বর্তমানে যে অপহরণ এখন বাণিজ্যিক হিসাবে রূপ নিয়েছে। অপহরণের এসব ঘটনায় উদ্বিগ্ন আইন শৃঙ্খলা বাহিনীও। অপহরণকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা। তারা অপহরণকারী চক্রের সদস্য এবং মূল হোতা, তাদেরকে
ধরার জন্য আমরা চেষ্টা করতেছি আমরা, এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব, এবং এই বিষয়ে কোনো ছাড় নেই। অপহরণকারীদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা তাদেরকে গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করব। আমরা যৌথভাবে প্রয়োজনে সেনা সহায়তা নিয়ে আমরা এখানে সবাই মিলে সকল বাহিনী মিলে একটা যৌথ অভিযান পরিচালনা করার ব্যাপারে আমরা আগেও বলেছি, তবে এখন এটা আসলে খুব বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে। পুলিশের হিসেবেই শুধু গত 1 বছরে বিভিন্ন এলাকা থেকে 176 জনেরও বেশি অপহরণের ঘটনা ঘটেছে। এদের মধ্যে 98 জন স্থানীয় ও 78 জন রোহিঙ্গা নাগরিক। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। জয়পুরহাটের বেশিরভাগ ইটভাটার নেই লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফলে অবৈধ ইটভাটার সংখ্যা বাড়ায় ভাটার কালো ধোঁয়ায় বিষিয়ে ওঠা জনজীবনের সাথে ক্ষতির মুখে পড়েছে ফসলি জমি, গাছপালা ও পরিবেশ। স্থানীয় প্রশাসন কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। মোহাম্মদ মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, হাটবাজার সহ সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ কোনো প্রতিষ্ঠানের আশেপাশে ইটভাটা গড়ে তোলা যাবে না, কিন্তু তা না মেনেই জয়পুরহাটে গড়ে উঠেছে 3 ফসলি জমিতে 47টি ইটভাটা। আর এসব ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশের ক্ষতির পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুসহ সব বয়সী মানুষ। এতে ক্ষুব্ধ স্থানীয়রা চান প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ। ওরা বাস ছয় যায় তখন যায় ক্ষতি দেখা দেয়, খুবই ক্ষতি হচ্ছে, মানে ছোট বাচ্চাদের সমস্যা, শ্বাসকষ্ট। সরকারের কাছে আবেদন আকল আমাদের করতেছি যেন ইটভাটাগুলা ব্যবস্থা নেওয়া হয় এবং বন্ধ হয়। বিষয়টা নিয়ে কথা বলতে ইটভাটা মালিক ও কর্মচারীর কেউই রাজি নয়। আর জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি বললেন, এখানে সব ভাটাই বৈধ। 150-200 লোক খাটে, এটা শিল্প হিসাবে তো স্বীকৃতি নেই, আপনাকে দিয়ে কি করবো? এটা তো শিল্প হিসাবে স্বীকৃতি নেই। আমরা মনে করেন ভ্যাট দেই, ট্যাক্স দেই, সব দেই, তাও চোর আমরা। সব জেনে ব্যবস্থা নেবে বলে জানালেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। জেলা প্রশাসনের সহায়তায় আমরা এই জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হবে। আর জমির উপরিভাগ কেটে বিক্রি না করতে সচেতন করা হচ্ছে বলে জানালেন জেলা কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কৃষক যেন তাদের টপ সয়েল কেটে বিক্রি না করে। অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। আমরা অলরেডি পরিবেশকে বলেছি আমাদের কাছে তালিকাটা প্রেরণ করতে, যে তারা কতটি ইটভাটার জন্য ছাড়পত্র ইস্যু করেছে এবং কতটুকু তারা তাদের আইন অনুযায়ী, পরিবেশের আইন অনুযায়ী তাদের কাছে অবৈধ, সেই তালিকাটা দিলে আমরা কার্যকরী ব্যবস্থা নিব। জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, জয়পুরহাটে 47টি ইটভাটা আছে, এর মধ্যে 30টির পরিবেশ ছাড়পত্র নবায়ন নেই। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। বিএসএফ দিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় ঢাকার সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো শত্রুতা নেই বলেও জানান তিনি। এদিকে মাত্র 1 ঘণ্টায় বাংলাদেশ দখলের হুমকি দিয়েছে ভারতের নাগা সাধুরা। তাদের এমন মন্তব্য সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দিয়ে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশের এই ঘটনাকে দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের একটি নীল নকশা বলেও অভিহিত করেন তিনি। বিএসএফ বাংলাদেশিদের অনুপ্রবেশের অনুমতি দেওয়ার পাশাপাশি নারীদের ওপর নির্যাতন চালাচ্ছে বলেও অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিএসএফ নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্য করার কয়েক সপ্তাহ পর বৃহস্পতিবার রাজ্যের প্রশাসনিক এক বৈঠকে মমতা এসব অভিযোগ আনেন। বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। আমাদের তো দুই বাংলার মধ্যে আমাদের কোনো খারাপ সম্পর্ক নেই, চিরকালই আমরা এক ভাষায় কথা বলি, এক ভাষায় পথ চলি। এদিকে মাত্র 1 ঘন্টা সময় পেলেই বাংলাদেশ দখল করে নেয়ার হুমকি দিয়েছে ভারতের নাগা সাধুরা। নতুন বছরের প্রথম দিনেই ভারতের গঙ্গাসাগর মেলায় সাধুরা এমন হুমকি দেয়। এ ধরনের উস্কানিমূলক বক্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
কাজী শাহরিন, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ। সুমন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমেই দেখে নেব আমরা পত্রিকার শিরোনামগুলো। প্রথম আলো, ভোটার তালিকা যাচাই করবে নির্বাচন কমিশন, আজও শীত থাকবে, কাল থেকে বাড়বে কুয়াশা, কর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। দৈনিক ইত্তেফাক, নতুন বছরে কেমন হবে রাজনীতির চিত্র, রেস্তোরাঁ ও পোশাক সহ 43 পণ্য ও সেবায় 15% ভ্যাট, ব্যক্তির কাছে সরকারের শক্তি নস্যি প্রধান উপদেষ্টা। সমকাল, কোম্পানি নিচ্ছে দুধের স্বাদ, খামারির মনে বিষাদ, শীতের দাপটে কাঁপছে দেশ, আসছে শীত, তীব্র সত্যপ্রবাহ। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে মধ্যস্বত্বের পকেটে টাকা, দ্বিকক্ষের সংসদ, হবে ইসির বিচার। দৈনিক যুগান্তর, রিজার্ভ ডাকাতিতে কর্মকর্তারা, প্রশাসনের তালা, অবরুদ্ধ 2 উপাচার্য। বণিক বার্তা, অস্থিরতা এবং অসন্তোষের 6 মাসে $19 বিলিয়ন পোশাক রপ্তানি, প্রবৃদ্ধি 13.28%। মহাদেশীয় বায়ু প্রবাহের প্রবেশদ্বার চুয়াডাঙ্গা। দ্য ডেইলি স্টার, ইলেকশন কমিশন টু ভেরিফাই ভোটার লিস্ট, আর্মি চিফ মিটস খালেদা জিয়া। তো আমরা সবগুলো পত্রিকার শিরোনাম দেখে নিলাম। আমরা চলে আসতে চাই আপনার কাছে যে বিষয়টা নিয়ে আলোচনায় আসব। সবগুলো পত্রিকায় একটা শিরোনাম টপে রেখেছেন, সেটা হচ্ছে যে ভোটার তালিকা যাচাই করবে নির্বাচন কমিশন। তো এই হেডলাইনটা নিয়েই আপনার কাছে ফিরছি আলোচনার জন্য। বিষয় হচ্ছে গতকাল একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এর মধ্যে দিয়ে মানুষের কাঙ্ক্ষিত নির্বাচনের দিকে আগাচ্ছি আমরা বলা যায়। তো সেই আপনার খসড়া তালিকা থেকেই বেশ কিছু কথাবার্তা বলেন, সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল। সেখানে প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল বলছেন যে ভোটার তালিকা যাচাই করবে। তো এটি করা দরকার এই কারণে যে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অনুকূলের কিছু মানুষকে ভোটার করা, অন্যায়ভাবে ভোটার করে আবার কিছু যৌক্তিক ভোটারকে, যোগ্য ভোটারকে বাদও দেওয়ার রেকর্ড আছে। কিছু নির্ধারিত এলাকা আছে, এই এলাকাটি বিএনপির, এই এলাকাটি আওয়ামী লীগের। এই বিষয়গুলো বিবেচনা নিয়ে ভোটার তালিকায় রদবদল এবং কি বলা যায় মিথ্যা তথ্য, ভুয়া ভোটার তৈরি করা হয়েছে বিভিন্ন সময়। সেই জায়গাটি কমিশন যাচাই করতে চাইছে, এটি হচ্ছে বিষয়। আর এখানকার যেটা মূল তথ্য সেটা হচ্ছে যে খসড়া তালিকা অনুযায়ী দেশে 12,37,00,000 মতো আপনার ভোটার এখন হয়েছে। তো সেই জায়গায় চলতি মাসের 20 তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবে কমিশনের প্রতিনিধিরা। সেখান থেকে আপনার যাচাই বাছাই করে সঠিক একটা তালিকা 2রা মার্চ উপস্থাপনের কথা আছে। তো আমরা আশা করছি যে মানুষ একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের যে প্রত্যাশা করছে সেই প্রত্যাশার দিকেই এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। আমরা আশা করব যে কমিশন সফল হবে এই কাজে। আচ্ছা, এখন তো শীতের সময় যাচ্ছে, তো এখানে আরেকটা হেডলাইন তারা যোগ করেছে প্রথম আলো, যে আজও শীত থাকবে, কাল থেকে বাড়বে কুয়াশা। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনার কাল থেকে কুয়াশা বাড়বে মানে কাল থেকেও শীত বাড়বে। যেটা বিষয় সেটা হচ্ছে যে আগেই গত মাসেই একটা পূর্বাভাস ছিল যে চলতি মাসে 5টি শৈত্যপ্রবাহ, মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার একটা পূর্বাভাস দেওয়া হয়েছিল আবহাওয়া দপ্তর থেকে। তো বোঝা যাচ্ছে যে মাসের শুরুতেই সেটা শুরুও হয়ে গেছে। পরশুদিন বিকেল থেকে আমরা অনুভব করছি, গতকাল সারাদিন, আজও এতে উত্তরাঞ্চলের মানুষ খুব বেশি বিপাকে আছে। উত্তরাঞ্চল এবং চুয়াডাঙ্গা, উত্তর দক্ষিণ পশ্চিমাঞ্চলটায় বেশি শীত করা হচ্ছে।
তো স্বাভাবিকভাবে ধরলে এটা হচ্ছে শীতের সময় শীত হওয়াটাই তো স্বাভাবিক আবহাওয়ার যে মানে প্রকৃতির নিয়ম অনুসারে। হ্যাঁ, তবে এই একটি মাসের মধ্যে যদি 5-5বার শৈত্যপ্রবাহ হয় তাহলে আমার মনে হয় যে সেটাকে দুর্যোগ হিসেবে বিবেচনা করতে হবে। গরিব খেটে খাওয়া মানুষজনগুলোকে রক্ষার জন্য উদ্যোগ নিতে হবে। এছাড়া একটা বিপর্যয়টাকে আসবে, যেমন বন্যার সময় হঠাৎ করে বন্যা আসছে, কোনো প্রস্তুতি ছিল না, তারপরে আমরা সারা দেশ বিশেষ করে ছাত্ররা যেভাবে ঝাঁপিয়ে পড়ে বন্যা কবলিত মানুষদেরকে পাশে দাঁড়িয়েছিল মানুষদের, সেটা বড় ইস্যু ছিল। ঠিক একইভাবে শীত তো আমাদের তো পূর্বাভাস দিয়েই আসছে। এখন পর্যন্ত আমি যতটুকু শুনেছি যে আপনার উত্তরের জেলাগুলোতে এই 12,000 15,000 কম্বল আর এই 10 লাখ 20 লাখ 25 লাখ টাকা এই পর্যন্ত সহায়তা জেলা প্রশাসন থেকে দেয়া হচ্ছে বিভিন্ন জেলায়। তো কথা হচ্ছে যে একটা জেলায় কয়েক লাখ মানুষের বসবাস, 5-7-10 লাখ মানুষের বসবাস, সেখানে 10,000 মানুষকে 12,000 মানুষকে 12,000 কম্বল দিলে সমস্যার সমাধান হবে না। বা নগদ সহায়তাও যেটা দেয়া হচ্ছে, এই নগদ সহায়তা নিয়ে তারা শীতবস্ত্রের যোগানটা দিতে পারছে কিনা, কিনতে পারছে কিনা, তারা কোন জায়গায় বসবাস করছে, এই বিষয়গুলো দেখে আমার মনে হয় যে সরকারের উচিত খুব দ্রুত এই বিষয়ে একটা পদক্ষেপ নেওয়া। যেহেতু আগে থেকেই পূর্বাভাস দেয়া ছিল যে চলতি মাসে 5টা শৈত্যপ্রবাহ, যেটা আগে বললাম, তো সেই বিবেচনায় এটাকে আমার মনে হয় যে স্থানীয় প্রশাসনগুলো এই বিষয়টিকে মাথায় নিয়ে একটু জরুরি হিসেবে নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত। তা না হলে গরিব মানুষগুলো আমার মনে হয় খুব কষ্টে দিন কাটাবে, তাদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা আছে। আমরা আশা করব যে এ ব্যাপারে সরকার ব্যবস্থা নেবে। আমরা খুব স্বল্প পরিসরে আপনার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাই বা আরেকটা বিষয় নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে যে কর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। গতকাল আপনার উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যদিও এই ঘটনাটি বিরল, খুব বেশি হয় না, বছরের মাঝখানে এসে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বিভিন্ন পণ্যের উপরে 43টি পণ্য আছে তার উপরে বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তো এতে করেই ব্যবসায়ীরা খুব জানাচ্ছেন এইটাই স্বাভাবিক যে পণ্যমূল্য বেড়ে যাবে, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে, তাদের বেচা কেনা ব্যবসা মন্দা হবে, এমনি নানা কারণে একটা প্রতিকূল অবস্থার মধ্যে পুরো বছরটা আমরা পার করেছি। তবে এই জায়গায় যেটা অর্থ উপদেষ্টা যেটি বলেছেন যে এর নিত্যপণ্যের বাজারে এটির প্রভাব পড়বে না, এবং উনি আরও যোগ করেছেন যে খুব অত্যাবশ্যকীয় পণ্যগুলোর ভ্যাট আবার কমিয়ে দেওয়া হয়েছে, 0 করা হয়েছে। আর কিছু পণ্যের উপরে, তার মধ্যে যেটি আছে যে হোটেল, রেস্তোরাঁ, এসি, আপনার আরও বেশ কিছু সেবা, তা আমি শুনেছি এর মধ্যে ওষুধটা আছে। যদি ওষুধটা থাকে তাহলে এই জায়গায় আমার আপত্তি আছে যে গত কয়েক বছরে নীরবে নিভৃতে বেশ বেড়ে গেছে ওষুধের দাম। এই জিনিসটা মানুষের ওইভাবে চাল ডালের মতো চোখে আসে না, কারণ যখন যার প্রয়োজন, যে বিপদে পড়ে, যার রোগী আছে, সেই ওষুধ কিনতে যায় এবং সেই বোঝে দামটা। আমরা আশা করব যে এই জায়গায় সরকার যদি এই ওষুধটা যদি থেকে থাকে, এই জায়গায় একটা সংশোধনের উদ্যোগ নেবে সরকার, এটা আমরা চাই। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কনকনে শীতে জুবুথুবু দেশ, চরম ভোগান্তি মানুষের, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, চলতি মাসে আরও 5টি শৈত্যপ্রবাহের সম্ভাবনা। বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে পর্যাপ্ত সময় দরকার, যত মত বিশ্লেষকদের, উভয় রাষ্ট্রকে একযোগে কাজ করার পরামর্শ। দেশে মোট ভোটার 12,37,00,000, 2রা মার্চ চূড়ান্ত তালিকা, বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম শুরু 20 জানুয়ারি। এবং টেকনাফে বেড়ে গেছে অস্ত্রের মুখে জিম্মি এবং অপহরণের ঘটনা, আতঙ্কে স্থানীয়রা, ব্যবস্থার আশ্বাস আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।